আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই সৎ পথে শর্টকাটে বড়লোক বা ধনী হওয়ার জন্য। কিন্তু আমাদের অনেকের পুঁজি থাকা সত্ত্বেও টাকাকে সঠিকভাবে বিনিয়োগ করতে না জানার কারণে আমরা আসলে কিছুই করতে পারছি না। প্রিয় দর্শক, আপনি যদি বলেন বাংলাদেশে এমন কোনো ব্যবসা আছে কি সৎ পথে সঠিকভাবে হালালভাবে অল্প দিনে বড়লোক বা ধনী হওয়া যায়? আমার অভিজ্ঞতা থেকে আমি বলব, বাংলাদেশে যদি অল্প কয়েকটা ব্যবসা এরকম থেকে থাকে, তার মধ্যে অন্যতম এই স্টক লটের ব্যবসা। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি এই স্টক লটের ব্যবসা করে জিরো ইনভেস্টমেন্টেও লাখপতি হতে পারবেন। আমরা আপনাদেরকে সবই জানাবো। তার আগে প্রিয় দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড অল দ্য বেল বাটন। আর আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। প্রিয় দর্শক, চলুন জেনে আসি আসলে স্টক লটটা কি জিনিস। আমাদের দেশে হাজার হাজার গার্মেন্টস আছে, যার অধিকাংশেরই বায়ার হচ্ছে বিদেশি বা ফরেনাররা। এই ফরেনার বা বিদেশিরা যখন একটা গার্মেন্টসে তার কাঙ্ক্ষিত পণ্য বা প্রোডাক্টের জন্য অর্ডার করে, ধরেন 5,000 পিস অর্ডার করলো, গার্মেন্টস ওনাররা আরো 500 পিস বা 200 পিস বেশি করে তৈরি করে। কারণ হচ্ছে ওই প্রোডাক্ট বানানোর সময় অনেক সময় রিজেক্ট হয়, অল্টার হয়। এই বেশি করে এই কারণে যেন ওখান থেকে যদি কয়েক পিস রিজেক্টের কারণে কমে যায়, এটা অ্যাডজাস্ট করতে পারে। তো বায়ার যখন এই 5,000 পিস মাল নিয়ে যায়, তারপরে অতিরিক্ত যে প্রোডাক্টটা থেকে যায়, মালগুলো থেকে যায়, সেটাই স্টক হয়। এরপরে ধরেন এই বায়াররা অনেক সময় কোয়ালিটি চেক করার সময় এই পুরো যে আপনার 5,000 পিস, এই পুরো 5,000 পিসই বাদ দিয়ে দেয়, তারা নেয় না। আবার অনেক সময় ধরেন 5 তারিখে শিপমেন্ট হওয়ার কথা, তারিখ ডেট ওভার হয়ে গেছে, শিপমেন্ট বাতিল হয়ে গেছে, এই প্রোডাক্ট আর বাইরে নেয় না। তো তখন এই যে প্রোডাক্ট গুলো, এই যে আপনার রিজেক্টের কারণে যে প্রোডাক্ট গুলো স্টক হয়ে গেল, তারপরে আপনার ওই যে বেশি বানানোর কারণে যে স্টক হয়ে গেল, তারপর শিপমেন্ট বাতিলের কারণে যে স্টক হয়ে গেল প্রোডাক্ট গুলো, এগুলোই লট আকারে থাকে, আর এটাকেই মূলত স্টক লট বলে। আর সোজা বাংলা যদি বলেন তাহলে বলা যায় যে গার্মেন্টস এর বাতিল মালগুলি হচ্ছে স্টক লট। তবে এই বাতিল মালগুলো সবগুলোই কিন্তু প্রিয় দর্শক বাতিল না। কিভাবে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন? প্রিয় দর্শক, আমার তরফ থেকে সবসময় একজন ব্যবসায়ীর জন্য বা একজন উদ্যোক্তার জন্য যে পরামর্শ থাকে সেটা হচ্ছে, আপনি যদি কোনো ব্যবসা করতে চান, ব্যবসা করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার সেই ব্যবসা সম্পর্কে আগে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, নিজের মধ্যে ওই ব্যবসার জ্ঞান থাকা লাগবে। সেক্ষেত্রে আমি সবসময় পরামর্শ দেই আমার উদ্যোক্তা বন্ধুদের, আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন অন্ততপক্ষে 6 মাস আপনি ওই ব্যবসার সাথে রিলেটেড থাকেন। আপনি ব্যবসা শুরু করার আগে আপনার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই হোক ওই রিলেটেড বা আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন ওই ব্যবসা করে, তার সাথে আপনি 6 মাস সময় দেন। আপনি নিজের খেটে নিজের টাকা খরচ করে খাওয়া দাওয়া করে আপনি তার সাথে থাকবেন, ওই ব্যবসায়ীর সাথে থাকবেন এবং আপনি শিখবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি স্টক লটের ব্যবসা করতে চান, এই ব্যবসাটা অত সহজও নয়, আবার অত কঠিনও নয়। আপনাকে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। সেক্ষেত্রে আপনার যদি কোনো ভাই বন্ধু বা আত্মীয় স্বজন কেউ থাকে এই ব্যবসা বা এই রিলেটেড ব্যবসায়, অবশ্যই আপনাকে তাদের সাথে সময় দিতে হবে, কম করে হলেও 6 মাস। তাদের সাথে থাকতে হবে, বসতে হবে, উঠতে হবে, তাদের সাথে যেতে হবে বিভিন্ন জায়গায়, তাদের সাথে দেখতে হবে যে কিভাবে বাইরের সাথে কথা বলে, কিভাবে সেলের সাথে কথা বলা হয়, কিভাবে প্রোডাক্ট সিলেকশন করে, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করে। সবকিছু দেখার পর, জানার পর, বোঝার পর আপনি যদি মনে করেন এই ব্যবসাটা আপনার জন্য সুইটেবল, আপনার কাছে পুঁজি আছে, তাহলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন প্রিয় দর্শক। এই স্টকলট ব্যবসার একটা প্রাণ আছে, সে প্রাণ হচ্ছে মিডিয়া। এই স্টকলট ব্যবসার মূল রোলটা প্লে করে হচ্ছে মিডিয়া। আর এই মিডিয়া হচ্ছে মূলত আপনারা বাংলায় দালালও বলতে পারেন তাকে, বাট এই স্টক লট বা এই গার্মেন্টস লাইনে এটাকে মিডিয়া বলে সম্বোধন করা হয়। এই মিডিয়াদের কাজ হচ্ছে, ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি নতুন ব্যবসায় আসছেন, বা যারা পুরান ব্যবসায়ী আছেন তাদের তাদের জন্য, ধরেন বাংলাদেশে 50,000 গার্মেন্টস আছে, এই স্টকের প্রোডাক্ট গুলো তো গার্মেন্টস থেকে আনতে হয়। আর যারা বায়ার আছে, যারা এরকম ব্যবসা করে, স্টকের ব্যবসায়ী করে, এই স্টকের ব্যবসায়ীরা যখন তাদের পণ্যের চাহিদা থাকে, তারা কিন্তু 1 জন 100 জন বা 500 জন মানুষ এই বাংলাদেশের 50,000 গার্মেন্টস এর খোঁজ জানে না, বা কারা এই প্রোডাক্ট সেল করে গার্মেন্টস এর, তাদের সম্পর্কেও জানে না। তখন তখন ব্যাপারটা কি হয়, আবার গার্মেন্টস ওয়ালারাও যারা গার্মেন্টস থেকে প্রোডাক্ট গুলো স্টকের প্রোডাক্ট গুলো সেল করে, তারাও কিন্তু এই বায়ারদেরকে চেনে না। তখন এই গার্মেন্টস ওয়ালারা এই এই একজন মিডিয়া, যেমন মিডিয়া হচ্ছে যে গার্মেন্টস
থেকে যে প্রোডাক্টগুলো সেল করে গার্মেন্টস ওয়ালাকে চেনে, আবার যে বায়ার স্টক প্রোডাক্ট কেনে তাদেরকে চেনে। তখন ওই গার্মেন্টস আলা বা গার্মেন্টস এর ওনার এই মিডিয়াকে হায়ার করে বা মিডিয়াকে বলে তুমি আমার এই প্রোডাক্টগুলো সেল করে দাও। আবার যখন মিডিয়ার কাছে প্রোডাক্টগুলোর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় বা ছবি পাঠায়, তখন মিডিয়া করে কি বায়ারদের কাছে এই ছবিগুলো পাঠায় দেয়। তখন এই মিডিয়া বায়ার এন্ড সেলারের মধ্যে, গার্মেন্টস ওনার এবং বায়ারের মধ্যে একটা সংযোগ স্থাপন করে, আর এটা হচ্ছে মিডিয়া। তখন এই বিভিন্ন পার্টির কাছে এই ছবি দেওয়ার পর 10টা পার্টির কাছে একজন পছন্দ করে, দেন একজন যে কোনো একজন উইনার হয়ে মালটা নিয়ে আসতে পারে। তো শুধু গার্মেন্টস থেকে এই যে বায়াররা কিনে তা নয়, এরকম সেকেন্ড পার্টি থার্ড পার্টি আছে, গার্মেন্টস থেকে যে বায়ার নেয় তারও আরো অনেক বাইরে যে প্রোডাক্টগুলো সেল করে। এই প্রত্যেকটা সেল এন্ড বাইয়ের পেছনে মিডিয়া মূল ভূমিকা পালন করে। আমি এর প্রত্যেকটার পেছনে একজন করে মিডিয়া। সুতরাং এই স্টক ট্রেডের ব্যবসায় মিডিয়ার গুরুত্বটা অনেক বেশি। আপনাদেরকে প্রথমে বলছিলাম যে জিরো ইনভেস্টমেন্টে আপনি এই ব্যবসা করে লাখপতি হতে পারবেন। তো কিভাবে? এই যে মিডিয়ার কাজ করে, যে মিডিয়া, এই যে মিডিয়ার কথা বললাম, এই মিডিয়াই মূলত হচ্ছে জিরো ইনভেস্টমেন্টের ব্যবসা এই স্টক ট্রেডের। আপনি যদি ব্যবসা না করে মিডিয়া করেন, আপনার যদি ধরেন 50 100 জন সেলার, 100 জন বায়ারের সাথে পরিচয় থাকে, আপনি যখন ঘোরেন, বিভিন্ন হাউসে যান, তাদের সাথে কথা বলেন, তারা আপনাকে, যারা সেল করবে তারা আপনাকে ছবি দেবে, স্যাম্পল দেবে, আবার যারা বাই করবে তারা আপনাকে ছবি দেবে, স্যাম্পল নেবে। তো এইভাবে হইতেছে এই আপনি মিডিয়ার কাজ করে আপনি জিরো ইনভেস্টমেন্টে এই ব্যবসা থেকে লাখপতি হতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, ধরেন একজন সেলার 5,000 পিস মাল সেল করবে, উনি 250 টাকা হারে আপনাকে একটা স্যাম্পল দিল, ছবি দিল যে ভাই এই মালগুলো আমাকে সেল করে দাও। তো আপনি আবার বায়ের কাছে গিয়ে এটাকে 300 টাকায় রেট দিয়ে বললেন যে এটা সেল হবে, তুমি কিনবা কিনা। তো বায়ার পছন্দ করলো, বায়ার পছন্দ করে 300 টাকা তো দাম কম বেশি করলো, 280 টাকা, যে ভাই না আমি 300 টাকা দিতে পারবো, আমি 280 টাকা দেবো। ঠিক আছে, ওকে ডান। তাহলে আপনি ওই হাউসের মালটা জাস্ট এই হাউসে এনে দেবেন, আপনার এক পয়সাও খরচ হবে না। এই বায়াই হচ্ছে ভ্যান ভাড়া দেবে, সবকিছু দেবে, আপনার দায়িত্ব হচ্ছে ওখান থেকে এনে দেওয়া আর টাকাটা লেনদেন করা। আপনি যখন টাকাটা লেনদেন করবেন, আপনি এই 5,000 পিস মাল থেকে প্রত্যেক পিস মালে 30 টাকা করে রেখে দেবেন। এটা হচ্ছে মিডিয়া বিজনেস। এখন আপনি যখন এই প্রোডাক্টগুলো গার্মেন্টস থেকে বা অন্য হাউস থেকে প্রোডাক্টগুলো কিনবেন, তখন আপনি দুই ধরনের এই প্রোডাক্টটা, দুই ধরনের এই স্টকের প্রোডাক্টগুলো দুই ধরনের কেনা যায়। একটা হচ্ছে কোয়ালিটি চেক করে কেনা যায়, একটা এভারেজ। মানে ধরেন গার্মেন্টসে বা আপনার অন্য বাইরের কাছে যে প্রোডাক্টগুলো আছে, ওই ওনাররা বললো যে ভাই আমার যা আছে এই যে লট, এভাবেই তোমাকে নিতে হবে। তো ওর মধ্যে কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে, কিছু একেবারেই খারাপ থাকে, অচল। এগুলোর এভারেজ বলে। এই এভারেজ করে আপনাকে একটা দাম ধরে কিনে নিয়ে আসতে হয়। আর যদি অনেক জায়গায় কোয়ালিটি চেক করে দেয়, ধরেন ব্লিস্টার করা থাকে বা কার্টন করা থাকে, যাবে ঠিক আছে, আমি আপনার যে নেগোসিয়েশন করেন যে না ভাই আমি কোয়ালিটি চেক করে যে কয় পিস ভালো থাকে আপনি এত দাম দিয়ে নেবো, এত দাম দিবেন। তো আপনি যখন কোয়ালিটি চেক করে যদি আনতে পারেন, তাহলে আপনার আর হাউসে এনে বা আপনার অফিসে এনে এটাকে শর্ট আউট করতে হবে না। কিন্তু যদি আপনি এভারেজ করেন, তাহলে এভারেজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমার এইখানে এত পিস মাল ভালো হইতে পারে, এত পিস মাল খারাপ হইতে পারে। এটা একটা আনুমানিক ধারণা। আপনি আগে প্রোডাক্টগুলো দেখবেন, বুঝবেন। তারপরে দেখার পরে ওই প্রোডাক্টগুলো কিনে আনার পরে যদি এভারেজে কিনেন, অবশ্যই আপনাকে আপনার হাউসে বা অফিসে এগুলো শর্ট আউট করতে হবে। ভালোগুলো আলাদা করতে হবে, খারাপগুলো আলাদা করতে হবে। দেন ভালোগুলো এক জায়গায় বেচতে হবে, যে দাম ধরে আপনি কিনছেন, ভালোগুলো তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করতে হবে, আর খারাপগুলো আরো কম দামে বিক্রি করতে হবে। এভাবে আপনি মূলত কোয়ালিটি চেক করতে পারেন এবং প্রোডাক্টগুলো শর্ট আউট করতে পারেন। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে এই ব্যবসা করতে আসলে কত টাকা লাগে? ভাই এই ব্যবসা করতে আসলে মূলত মোটামুটি একটু পুঁজির দরকার হয়। যদি আপনার কাছে পুঁজি নাই থাকে, তাহলে আপনি কিছুদিন আপনার আত্মীয় বা বন্ধু-বান্ধব যে এই ব্যবসা করে তার সাথে থাকেন ৬ মাস ১ বছর থেকে আপনি মিডিয়া শুরু করতে পারেন। সেখানে আপনার ১ পয়সাও পুঁজি লাগবে না। এটা হচ্ছে এক কথা। যদি মিডিয়া আপনি করেন, যদি মাসে এক মিডিয়া করে যদি আপনি মাসে একটা মোটামুটি অ্যামাউন্টের মাল সেল করতে পারেন, তাতে আপনার আ ভালো একটা ইনকাম হবে। আর যদি মিডিয়া না করে নিজে করতে চান, তাহলে আপনার এই ব্যবসায় ধরেন বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে, বা বিভিন্ন রকমের সাইট আছে। ধরেন অনেকে আছে এই ব্যবসায়ীরা যারা শোরুমে মাল দেয়। ঢাকা শহরে বড়, বড় শোরুম আছে। নামকরা শোরুম, আমি নাম বললাম না। তাদের নিজস্ব কোনো গার্মেন্টস নাই। তারা এইসব স্টকের প্রোডাক্ট নিয়ে হচ্ছে ওখানে 200-250 টাকা করে কিনে ৩,০০০, ৪,০০০, ২,০০০ টাকা করে সেল করে। এরকম অনেক আ শোরুম আছে, অনেক। এখানে হচ্ছে যারা ছোট অল্প পুঁজিতে ব্যবসা করেন, স্টকের ব্যবসা, তারা এইসব জায়গায় হচ্ছে প্রোডাক্ট গুলো দেন। তারা দিয়ে তারপর এভাবে আপনার ব্যবসাটা করেন। যে আপনি যদি এইটুকু করতে চান, আপনাকে এভাবে যদি আপনি শোরুমে প্রোডাক্ট দেন, তাহলে আপনাকে অবশ্যই ১০ থেকে ২০ লাখ টাকা থাকতে হবে। ১০ থেকে ২০ লাখ টাকা থাকলে হয়তো আপনি শোরুমে এভাবে প্রোডাক্ট দিয়ে সেল করতে পারবেন, পোষাতে পারবেন।
আর যদি আপনাকে গার্মেন্টস থেকে মাল কিনতে হয় বা অন্য থার্ড আদার পার্টি থেকে মাল কিনতে হয় ব্যবসা করতে হয়, তো অবশ্যই আপনাকে বেশি পুঁজি আপনাকে নিয়ে ব্যবসা শুরু করতে হবে। তো প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে কোটিপতি হওয়ার ব্যবসা এটা। কোটিপতি আপনি আসলে কিভাবে হবেন? তো কোটিপতি হতে হলে অবশ্যই আপনাকে এই ব্যবসায় ইনভেস্ট লাগবে, বিনিয়োগ লাগবে। বিনিয়োগ বেশি ছাড়া আপনি কোটিপতি সহসাই হতে পারবেন না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। ধরেন আপনার ৫০ লাখ টাকা নিয়ে আপনি এইবার ব্যবসা শুরু করলেন। যদি আপনি সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনায় এবং সুন্দর করে ব্যবসাটা ১ বছর করতে পারেন বা কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী, হয়তো আল্লাহ চাইতে আপনার নেক্সট ইয়ারে এই ৫০ লাখ টা ১ কোটি টাকা হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আসলে কিরকম প্রফিট হতে পারে। আর এখানে কিছু সমস্যা আছে, হ্যাঁ? এখানে কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় যে সমস্যাগুলো হচ্ছে এই ব্যবসায়, একটা হচ্ছে স্যাম্পল, হ্যাঁ? আপনি যখন এই ব্যবসা করবেন তখন মিডিয়ার এসে স্যাম্পল চাইবে বা বিভিন্ন লোকজন এসে স্যাম্পল চাইবে যে, "ভাই স্যাম্পল দেন, আমি স্যাম্পল অন্য পার্টিকে দেখাবো।" তখন স্যাম্পল গুলো হচ্ছে আপনি কাউকে ফ্রিতে দিবেন না। কারণ আপনি যদি ফ্রিতে স্যাম্পল দেন, এই স্যাম্পল আর না আসার সম্ভাবনাই বেশি। তো ধরেন আপনি এই স্যাম্পলটা, একটা স্যাম্পল ৳৫০০ করে দিলেন। আবার এই স্যাম্পলটা যখন ফেরত নিয়ে আসলো, আপনি তাকে টাকাটা ফেরত দিলেন। এই টাকাটা আপনি আলাদা করে রাখলেন। ঠিক আছে? এটা একটা সমস্যা। আরো একটা বড় সমস্যা হচ্ছে এখানে কিছু বাকির ব্যাপার আছে এই ব্যবসায়। এই বাকির ব্যাপারটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি যখন ১ম ব্যবসা করবেন অবশ্যই বাকির ব্যাপারটাকে এড়িয়ে চলবেন, এড়িয়ে চলতে হবে। আর আপনি বাকি দিবেন, এটা যখন আপনি পুরাতন ব্যবসায়ী হবেন, যখন দেখবেন যে একজন মানুষের লেনদেন ভালো আছে, যারা লেনদেন ভালো করে, এরকম মানুষ আসলে খুব কম। তারপরে আপনি বাছাই করে আ পাবেন। বিশ্বস্ত লোক পাবেন, লেনদেন মোটামুটি ভালো, তাদেরকে পাবেন। আস্তে, আস্তে যখন পুরাতন ব্যবসা হবেন তখন আপনি কিছু, কিছু বাকি দিবেন। কিন্তু ১ম এ যদি বাকি দেন, আপনার ১ বছরের আগেই এই পুরো পুঁজি নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর।